আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যারা আজকের আমাদের এই লাইভে ঢাকা জার্নাল আজকের সংবাদ শিরোনাম। নয়াদিগন্ত পরিস্থিতি। আগামীর বাংলাদেশ কার হাতে ৪ কোটি তরুণ ভোটাররাই নির্বাচনের কিং মেকার। দুর্বল তদন্তে দীর্ঘদিন ঝুলছে চাঞ্চল্যকর খুনের মামলা। এছাড়াও আরো বেশ কিছু সংবাদ রয়েছে। জামাতের নির্বাচনী ইশতেহার তৈরিতে ৩০ জনের বিশেষজ্ঞ টিম, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দৈনিক সংগ্রামের দিকে যদি তাকাই, দৈনিক সংগ্রাম সংবাদ শিরোনাম করেছে, আগামী নির্বাচনে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, প্রধান উপদেষ্টা। তারপরে আমরা দেখতে পাচ্ছি আগামী জামাতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য আমিরে জামাতের সঙ্গে ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। এমন একটি নির্বাচন চাই যেখানে প্রতিটি নাগরিকের বিনা চ্যালেঞ্জে ভোট কেন্দ্রে যাবে। আমার দেশ জামাতের জোটের সমঝোতার ঘোষণা আসছে আজ। আমরা এটা দেখতে পাচ্ছি। এরপর আমরা আমার দেশের আরো কিছু শিরোনাম দেখতে পাচ্ছি। ডব্লিউএইচও-তে পুতুলকে ফেরাতে লবিং আওয়ামী লীগের। যুক্তরাজ্য বনাম তুর্কি নাগরিকের গল্প। ইরানে বিক্ষোভ নিহত বেড়ে ২,০০০। মুম্বাইয়ে নিরাপদ আশ্রয়ে হাদির খুনি ফয়সাল। প্রথম আলোতে আমরা দেখছি ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে আবারও না। প্রথম আলো আরো শিরোনাম করছে, শেষ ৪ মাস মন্ত্রণালয়ে আমাকে কাজ করতে দেওয়া হয়নি, মাহফুজ আলমের একটা সংবাদ আমরা দেখতে পাচ্ছি। এরপর দেশ রূপান্তর, হ্যাঁ, অসন্তুষ্টির মধ্যে সমঝোতা। এটা নিয়ে আমরা একটু কথা বলবো সংবাদের শেষ অংশে। বহিষ্কারেও থামছে না বিএনপির বিদ্রোহীরা। আইসিসির শর্ত মানা অসম্ভব। হামলার ইঙ্গিত, ট্রাম্পের যুদ্ধের জন্য প্রস্তুতি ইরান। তারেক রহমানের ভোটের প্রচার শুরু সিলেট থেকেই। এরপরে আমরা দেশ রূপান্তরের পরে দেখব কালের কণ্ঠ। কালের কণ্ঠ লিখছে, ১ বছরে হামলায় আহত ৬০১ পুলিশ। ইরানের বিক্ষোভে ২০০ নিহত। ২,০০০ নিহত। ইরানের বিক্ষোভে ২,০০০ নিহত। ঢাকায় জামাত নেতাকে শ্বাসরোধ করে হত্যা। কালের কণ্ঠ একটা সংবাদ দিচ্ছে। এরপর আমরা দেখব ডেইলি স্টার। ডেইলি স্টার লিখছে, এই ভোটে ভুয়া তথ্য রোধে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ। এরপরে আমরা বিডি নিউজের দিকে তাকাই। গ্যাস সংকটে হিমশিম সুযোগে পকেট কাটছে বৈদ্যুতিক চুলা। গ্যাস সংকট নিয়ে সংবাদ করেছে। বেশি গুম জামাত শিবিরের, বেশি নিখোঁজ বিএনপির যুবদলের। কারণ কি? এটা করেছে। এরপরে আমরা ইত্তেফাকের দিকে যদি তাকাই, ইত্তেফাক লিখছে, ইরানে মার্কিন হামলার আশঙ্কা বাড়ছে, নিহত বেড়ে ৩,০০০। তারা ৩,০০০ বলছে, অন্যান্য পত্রিকা ১,০০০ কম বলছে, অর্থাৎ ২,০০০ বলছে। আহ যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, বলছে একটি সংবাদে। গণভোটের মাধ্যমে সংবিধান নির্ধারিত হবে, প্রধান উপদেষ্টা। বণিক বার্তা শিরোনাম, নির্ভরতা কমানোর ডাক দিয়ে ভারত থেকে আমদানি প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। আহ ইরানে চলমান বিক্ষোভে নিহত প্রায় ২,০০০। এরপরে এনটিভি তাদের অনলাইনে যেটা করেছে দেখানোর চেষ্টা করছি আমরা। ঢাকা জার্নাল। ঢাকা জার্নালের ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৪০৭ মামলা। ইসিতে চতুর্থ দিনের ৫৩ জন বৈধ আপিলে।
এই সংবাদগুলো আছে। আনিস আমাকে শুনতে পাচ্ছেন? জি। আনিস আপনি যদি একটু কাইন্ডলি বলেন, আপনি মিউট হবেন, আনমিউট আছেন। জি, শুনতে পাচ্ছি। আনিস শুনতে পাচ্ছেন আমাকে? আপনার কাছ থেকে শুনতে চাই কি সংবাদগুলো আপনি দেখছিলেন? নির্বাচন নিয়ে কিছু সংবাদ ছিল। এই সংবাদগুলো বিশেষভাবে নজর কেড়েছে। আর আ এর ভিতরে আন্তর্জাতিক সংবাদের ভিতরে ইরানের সংবাদটা খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। আমি দুলাল ভাইকে রিকোয়েস্ট করব এই বিষয়ে যদি দর্শকদের বিস্তারিত জানান। সেই সঙ্গে আপনি যেহেতু নির্বাচন খুবই সন্নিকট, অল্প কিছুদিন আর হাতে গোনা ১ মাসও নাই। কিছুদিন পর নির্বাচন। এই নির্বাচন নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায়, অনলাইন পত্র-পত্রিকায় আমি দেখেছি একটা বিষয়। অ্যা গতকাল সোশ্যাল মিডিয়াও খুব একটা দেখে যেন কেন মনে হচ্ছিল একটা টানটান উত্তেজনা ভাব আসে, যেমন বিভিন্ন ক্রিকেট খেলা বা ফুটবল ম্যাচের ভিতরে আমরা খেলাধুলায় যেমন দেখছি একটা টানটান উত্তেজনা ভাব। ঠিক তেমনি গতকাল সোশ্যাল মিডিয়া খুললেই একটা বিষয় খুব টানটান উত্তেজনা মনে হয়েছে। সেটা হচ্ছে যে অনলাইনে ভোট প্রদানের যে ব্যালটটা তৈরি করা হয়েছে, সেই ব্যালটে বিএনপির প্রতীক নিয়ে, ধানের শীষ প্রতীক নিয়ে, এটা বিএনপির নেতাকর্মীর সমর্থন যারা আছেন, দেখলাম অনলাইনে খুবই ব্যাপকভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। যদিও আমি এখন পর্যন্ত কোনো দৈনিক পত্র-পত্রিকায় এটা দেখতে পেলাম না। দুলাল ভাই, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এই যে সকালবেলা দৈনিক পত্রিকা বা অনলাইন পোর্টাল নিয়ে যে আলোচনাটা আমরা করি, এই আলোচনাটা যে শুধুমাত্র এই দৈনিক পত্রিকা কেন্দ্রিক হবে বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের দেশে সারাদিনের যে আলোচিত যে বিষয়গুলো থাকে, সেই আলোচিত বিষয়গুলোই আমরা দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর তারই পরিপ্রেক্ষিতে এই বিষয়টা আমি লক্ষ্য করলাম, কোন দৈনিক পত্রিকায় দেখলাম না এই প্রতীকটা নিয়ে, বিএনপির দলীয় প্রতীক নিয়ে যে আলোচনা, সমালোচনা, যে কথা, তর্ক-বিতর্ক যে বিষয়টা তৈরি হয়েছে গত ৩-৪ দিনে, এই বিষয়টা কিন্তু আমার এখন পর্যন্ত নজরে আসেনি। দুলাল ভাই। একটা একটা পত্রিকায় আমরা দেখছিলাম যে এটা নিয়ে সংবাদ করেছে একটা, আমি একটু দেখেছি। তবে বিএনপি যেভাবে বিষয়টাকে তুলে ধরেছে আসলে এটা আমরা এখানে যেমন ডেইলি স্টারে, আমরা ডেইলি স্টারে একটু একটা সংবাদ আপনার দিকে তাকাচ্ছি। দেখেন এখানে পোস্টাল ব্যালটে উদ্দেশ্যমূলকভাবে কয়েকটি দলের প্রতীক আগে দেওয়া হয়েছে। নজরুল ইসলাম খানের বরাত দিয়ে এই সংবাদটি আমরা ডেইলি স্টারে দেখতে পাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন যে পোস্টাল ব্যালট প্রবাসীদের কাছে পাঠানো হয়েছে। তাতে খুব আমি একটা বিষয় বলে উদ্দেশ্যমূলকভাবে রাখতে চাই। আপনি যদি এই পোস্টাল ব্যালটটা যদি দেখেন, তাহলে আমরা অনেকটা ডিকশনারি যে সিস্টেমে, তার মানে অনেকে বলছে যে এটা পরিকল্পিত। এখন পরিকল্পনা কিনা সেটা যারা করেছে তারা বলতে পারবে। কিন্তু আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে ডিকশনারি যে সিস্টেমে হয়, যে আপনি ১ম অ, আ, হ্রস্বই দীর্ঘ এইভাবে বর্ণ দিয়ে যে বাক্যগুলো আসে, ঠিক তেমনি পোস্টাল ব্যালটটা আপনি যদি ডান দিক থেকে বিচার করেন, একদম পর্যায়ক্রমে ওই অক্ষরগুলোকে মেনটেন করা হয়েছে। আমার মনে হয় এই বিতর্কটা কম হতো যদি এই পরপর যদি উপর থেকে নিচে যদি এই পর্যায়ক্রমটা ঠিক না রেখে যদি পাশাপাশি ঠিক করা হতো, তাহলে এই এই বিতর্কটা হয়তো বা কম হতো। কারণ পরপর হলে পাশাপাশি দিয়ে আপনি যে শব্দটা আসছে ধানের শীষ, এই শব্দটা হয়তো বা ২ বা ৩ এ এসে পৌঁছাতো। জি, আপনি যথার্থ বলেছেন। তবে এই বিষয়ে আমি মনে করি এই বক্তব্যটা নির্বাচন কমিশনের দেওয়া উচিত। তারা তাদের হ্যাঁ, বক্তব্য হ্যাঁ। আরো জোরালোভাবে তুলে ধরবে বিষয়টা, এবং দেশবাসীকে, প্রবাসীদেরকে নির্বাচন কমিশন তাদের এটা ব্যাখ্যা করবে এবং তাদের এই বিষয়টা, তাদের জবাবটা তাদের দেওয়া উচিত বলে মনে করি। আমি একটু আপনাকে একটা সংবাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। অসন্তুষ্টির মধ্যেই সমঝোতা। আমরা দেখতে পাচ্ছি যে একটা সমঝোতা
বিশেষ করে ১১ দলীয় জোটের আসন বন্টন নিয়ে আমরা একটা সংবাদ দেখতে পাচ্ছি। জামাত ইসলাম ১৯৩, ইসলামী আন্দোলন ৪৩, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ১৫, খেলাফত মজলিস ৬, এলডিপি ৬, এবি পার্টি ২, বিডিপি ২। এই অবশেষে আমরা দেখছি যে অসন্তুষ্টির মধ্যেই সমঝোতা। এই অসন্তুষ্টির কারণ বলতে আপনি কি মনে করছেন? অসন্তুষ্টি কেন? সমঝোতা হলো আবার অসন্তুষ্টি কেন? দেখুন, এইখানে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অসন্তুষ্টির বিষয়টা হচ্ছে, যেহেতু আমি এখানে প্রাথমিকভাবে ২ টা দল নিয়ে আলোচনা করতে চাই। একটা হচ্ছে জামাত, আপনি ধরতে পারেন যে এই জোটের জামাত হচ্ছে সবচেয়ে বড় দল এই জোটের ভিতরে। তারা নিজেরাও এটা মনে করে এবং তাদের সঙ্গে যারা জোট করেছে তারাও এটা মনে করে। আর দ্বিতীয় স্থান হিসেবে যেমন মনে করেন এনসিপি এবং ইসলামী আহ, আন্দোলন, ইসলামী খেলাফত, ইসলামী খেলাফত, এরাও মনে করে যে আহ, এরা সম শক্তি বা সম পর্যায়ের, ইসলামী খেলাফত অন্তত মনে করে যে আমরা তাদের চেয়ে উপরে বা আমরা সম পর্যায়ে তার মানে সমান আহ, বন্টনের বল। ক্ষেত্রে সমান সমান মনে করে। আমার মনে হয় এই জায়গাটা থেকে এনসিপি এবং খেলাফত মজলিস এদের ভিতরে যে মনের ভিতরে যে পুষে থাকা যে ভাবটা এবং বিভিন্ন কথাবার্তায় যে জিনিসগুলো প্রকাশ পাচ্ছে, এটা মনে হয়। আপনি কি বলবেন? জি, না বিষয়টা এরকমই। তবে আমরা দেখব যে আসলে ভোটের মাঠে কে কতটা ক্ষমতা করতে পারে। আমরা আর ১ মাস, অ্যা ১ দিন কম ১ মাস পরেই আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা দেখতে চাই যে ইসলামী আন্দোলন ৪৩ আসন বা এনসিপি ৩০, খেলাফত মজলিস ১৫ বা যাদেরকে যে আসন তুলে দিয়েছে বা জামাত ইসলাম ১৯৩ নির্বাচন আসনগুলো নিয়ে যদি যখন কথাটা উঠলো দুলাল ভাই, আমি আরেকটা বিষয় যোগ করতে চাই। সেটা হচ্ছে, আপনি একটু আগে শিরোনামটা পড়েছেন যে বিএনপির বহিষ্কারের একটা হিড়িক পড়েছে। এখন এই সংবাদটা বিএনপির যে নিয়ে আমি কথা বলতে চাই যে আমার অলরেডি বয়সকালে থামছে না বিএনপির বিদ্রোহীরা। হ্যাঁ, 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 এটা আমি একটা বিষয় বলি। আমি নিজের কথা বলি। আমি নিজে যশোর ৪ নম্বর ৮৮ ৪ নম্বর আসনের ভোটার। হ্যাঁ, আমি অভয়নগরের ছেলে। আমার অভয়নগরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেহেতু একদম আমি ওইখানকার ভোটার, আমি ওইখানে বসবাস করে, আমি ওইখানকার একেবারে তৃণমূলের খবরটা জানি। আমার ওইখানে বিএনপির যে প্রার্থী ছিলেন, সেই প্রার্থী মনোনয়ন পান নাই, তার মনোনয়ন বাতিল হয়েছে। বিএনপির একটা বি প্ল্যান ছিল, ওই যশোর ৪ আসনে একটা বি প্ল্যান ছিল। সেই ব্যক্তির বি প্ল্যান, যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল ওই বি প্ল্যান অনুযায়ী সে মনোনয়নটা পেল। এখন ফেসবুকে তাদের পার্সোনাল যে আইডি গুলোয় এক নেতা আরেক নেতার সঙ্গে কোর্টে দেখা হয়েছে, এক নেতা আরেক নেতাকে জড়িয়ে ধরতে যাচ্ছে, আরেক নেতা ঠেকিয়ে দিল তাকে, তার মানে আলিঙ্গন করলো না। না করার ফলে ওইখানে আবার বক্তৃতা দিচ্ছে, আমি শেষ পর্যন্ত লড়ে যাব। আমরা চাই প্রতিযোগিতামূলক রাজনীতি হোক, এটা আমরা চাই, আমরা বাংলাদেশের জনগণ এটা আমরা চাই। কিন্তু আপনি বিপরীতে এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে, গতকাল যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ওনার মনোনয়নটা বাতিল করা হয়েছে। ওনার ছেলে আবার স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিয়েছে। এখন সেটা আবার উনি খুব হাইলাইট করে ওনার প্রোফাইলে কিন্তু পোস্ট করেছেন। এখন আমার বিষয় হচ্ছে, যেহেতু আমার একটা স্ট্যান্ড আছে রাজনীতিতে, আমি একটা রাজনীতিবিদ হিসেবে আমি একটা দল করি, দলের বড় পদধারী একজন ব্যক্তি। আমি যদি নিজের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে ছেলেকে তুলে ধরবো বা ছেলের হয়ে ওই এক কথায় নিজেই কাজ করে যাব, তখন দল কি আর করতে পারে? আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে দল এক প্রকার বাধ্য হয়ে এটা করছে। তো তবে এই আমরা জায়গা থেকে বের হন। আমরা আরো কিছু সংবাদের দিকে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসি কে আবারও না। আমরা এই সংবাদটা একটু আপনি গতকাল বলছিলেন এই বিষয়টা নিয়ে। অনেকগুলো সংবাদ অলরেডি ইতিমধ্যে প্রকাশও করেছে তাদের বিষয়। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন?
আমি আসলে একমত একদম। কারণ এখানে বাংলাদেশের অস্তিত্বের কথা, বাংলাদেশের সার্বভৌমত্বের কথা, এখানে যে বিষয়গুলো আইসিসি তাদের চিঠিতে তুলে ধরেছে, এটা মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ সর্ব সর্বোপরি কথা কি, আইসিসিটাতে একটা সময় বলা হতো আইসিসিতে 3 মোড়লের রাজত্ব, ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। এখন আমি দেখতেছি আইসিসি বর্তমানে 3 মোড়ল না, 1 মোড়লের একটা আহ, একটা দেশ কেন্দ্রিক একটা সংস্থা হয়ে গেছে। এটা আপনি দেখবেন সাইদ আজমল গতকাল একটা বিবৃতি দিয়েছে যে বাংলাদেশের ভারতের মাটিতে খেলতে যাওয়াটা এটা যৌক্তিক, একদম যৌক্তিক একটা ব্যাপার। এর জন্য বাংলাদেশের এখানে কোনো দোষ নাই। এখন যদি আইসিসি যদি বাধ্য করে বাংলাদেশকে ভারতে খেলতে যাও, তাহলে এটা মেরুদণ্ডহীন একটা সংগঠনে পরিণত হবে। আমরা ইরানের দিকে একটু দেখতে চাচ্ছি। ইরানে বিক্ষোভে নিহত ২,০০০, কেউ বলছে ৩,০০০। একটা বড় ধরনের আহ, ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করলে ঝুঁকিতে পড়তে পারে ন্যাটো। তো এই ট্রাম্প তার কার্যক্রম এগিয়েই চলেছে। এই ট্রাম্পের বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি তাকে পাগলাটে নেতা হিসেবে সবসময় চিনি। আর সবচেয়ে তো এই আশঙ্কার বিষয় কি, যে ইরান বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই নিউজটা পড়েছি, আমি অনেক জায়গায় পড়েছি। পাগলাটে নেতা, আরেকটা ওনাকে নিয়ে এক কথায় মন্তব্য করব, উনি একজন পাগলাটে নেতা। বিশ্বের বর্তমানে অর্থনৈতিক বলেন রাজনৈতিক পরিস্থিতির পিছনে তার 80% হাত আছে। পৃথিবীকে শান্ত করার জন্য ইচ্ছা করলে সে পারে টোটাল পৃথিবীকে শান্ত করার জন্য বিশেষ অবদান রাখতে। কেন রাখে না সেটা উনিই ভালো জানে। উনি একজন পাগলাটে নেতা। ইরানের প্রতি সহানুভূতি, যে 2,000 বা কোনো কোনো পত্রিকায় 3,000 উল্লেখ করা হয়েছে নিহত হয়েছে, সহানুভূতি। তবে সবচেয়ে বড় বিষয় কি, ওদের মুদ্রাস্ফীতি সম্পর্কে কালকে যেটা দেখলাম, আমার আসলে আমি এই বিষয়ে আগে আমার জানা ছিল না, খুব কমই জানা ছিল। অনেকদিন ইরান নিয়ে অনেকে আলোচনা করে না। আর সেই 6 সালের কথা মনে আছে, 5-6 সালের দিকের কথা। তখন খুব প্রত্যেকটা সময়ে আলোচনায় থাকতো ইরান। এখন গতকাল যেটা জানলাম, ওদের ওদের মুদ্রাস্ফীতির অবস্থা আপনি দেখেন, ডলার মূল্য $1 ইকুয়াল টু 15 লক্ষ টাকা ওদের টাকায়। কোন পরিস্থিতিতে পৌঁছাইছে! তো ওদের প্রতি সহানুভূতি, ওদের প্রতি দূর থেকে দোয়া করা ছাড়া আর কিছুই নাই। চাইবো যে এই পাগলাটে নেতা যেন তার শুভ বুদ্ধির উদয় হয়, তার যেন শুভ বুদ্ধির উদয় হয়। দুলাল ভাই। আর আমরা যেন বিশ্ববাসী যেন আমরা রক্ষা পাই তার এই পাগলামির ছোবল থেকে বা হ্যাঁ, তার এই পাগলামির হাত থেকে আরকি। এটা শুভবুদ্ধি। একটা সংবাদ দিয়ে আমরা শেষ করতে চাই। WHA তে পুতুলকে ফেরাতে লবিং আওয়ামী লীগের। সংবাদটা আ আ আমার দেশ, দৈনিক আমার দেশ খুব বড় করে শিরোনাম করেছে। বিষয়টা কিভাবে দেখছেন? আপনার দণ্ডিত ব্যক্তিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় থাকতে পারে না আইন উপদেষ্টা বলছে। অ্যা শারজায় শারজার রায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেরণ। তারপর বিভিন্ন ধরনের কথা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে আপনি যদি একটু বলেন। আমার মনে হয় সরকারের পক্ষ থেকে উল্টো পদক্ষেপ গ্রহণ করা উচিত, এক তো কথায়। আমরা আ আজকের বাংলাদেশ সংবাদ সরকারের পক্ষ থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা মানে পদক্ষেপ গ্রহণ করা উচিত। আনিস, আমরা একটা সংবাদ দেখতে পাচ্ছিলাম যে গ্যাস সংকট চরমে হচ্ছে। কেউ এটাকে ব্যবসায়ীরা গ্যাসের ব্যবসাকে তারা নিজেদের পকেট ভরার কারসাজিতে নেমেছেন। এই সংবাদটাও আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই শীত মৌসুমে আমরা গ্যাসের যে চাহিদাটা, এটাকে কাজে লাগিয়ে একদিক থেকে গ্যাস কমে যায়, আরেকদিক থেকে দাম বাড়ে। আবার আরেকদিক থেকে ব্যবসায়ীরা আ তারা তাদের যে ব্যবসাটা চালিয়ে যায় আরকি। তো সব মিলিয়ে আমরা এই বিষয়টা আনিস কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে, দুলাল ভাই, আপনি যদি লক্ষ্য করেন যে আমরা যখন গ্যাস নিয়ে কথা বলি না, তখন কিছু বিশেষ বিশেষ বুলি প্রদান করে থাকি।
আমরা যখন বিদ্যুৎ নিয়ে কথা বলি তখন বিশেষ বিশেষ কিছু কথা বলে থাকি। কিছুদিন আগে আমি নিজেও সম্পৃক্ত ছিলাম। আম সুজন, তারপর উম নিবা, তার মানে নিজে বাঁচুন, সুজন, এছাড়াও অন্যান্য যেসব সামাজিক সংগঠন আছে সেসব সামাজিক সংগঠনের ব্যানারে আহ, খুলনা শহরে একটা মানববন্ধন হয়েছিল। আমি সেই মানববন্ধনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আমার। এই মানববন্ধনটা হয়েছিল খুলনা খালিশপুরে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, এটা বোধহয় আপনি জানেন। এই পাওয়ার প্ল্যান্টটা কিছুদিন আগে নতুন ভাবে চালু করার জন্য তার মানে চেষ্টা করা হয়েছিল। এখন এলাকায় যখন এটা পরীক্ষামূলক চালু হলো, এলাকার শব্দের ইসে, তার মানে শব্দের জোরে মানুষ ঘুমাইতে পারে না, চলতে পারে না, ফিরতে পারে না, এরকম তার মানে শব্দ পরিবেশ দূষণ হচ্ছিল। সে বিষয়ে আমরা একটা সমাজ এই মানববন্ধন করেছিলাম। তো এই মানববন্ধনটা করেছিলাম, আমি জাস্ট এই কথাটা কেন বললাম, এই মানববন্ধনটা করেছিলাম যে পরিবেশ দূষণ হচ্ছে। আবার দেখেন, আমি একই একই ব্যক্তি, আমি আনিসুল হক ওই খালিশপুর পাওয়ার প্ল্যান্টটা চালু করার জন্য কিন্তু মানববন্ধন করেছিলাম। এখন আমাদের উচিত কি, আমরা আমরা যাদের দ্বারাই পরিচালিত হয়ে রাষ্ট্রযন্ত্রটা এই জনবান্ধব হয়ে ওঠার দরকার এবং এটা পরিবেশ বান্ধব হয়ে ওঠার দরকার। এই যে গ্যাসের বিষয়, বিদ্যুতের বিষয়, এই পরিবেশ বান্ধব এবং জনবান্ধব হতে গেলে এইখানে সম্পৃক্ত যেসব কর্মকর্তা কর্মচারী থাকে তাদেরও এই একটা সুষ্ঠু পরিকল্পনার ভিতরে চলে আসতে হবে। আপনি দেখেন, দুর্নীতি তো আমাদের পদে পদে রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে। আপনি গ্যাসের সিলিন্ডার গুলোতে একটা সিলিন্ডার থেকে দুইটা সিলিন্ডার করা বা তিনটা সিলিন্ডার করা বেআইনি ভাবে, নিয়ম বহির্ভূত ভাবে, এগুলো তো বাংলাদেশের চিরচারিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে কিছু বলার নাই আসলে। আনিস, আমরা একদম শেষের দিকে, আমাদের হাতে সময় কম। শেষে একটা আমরা সংবাদ, জামাতের নির্বাচনী ইশতেহার তৈরিতে ৩০ জনের বিশেষজ্ঞ টিম। তো আমরা এই সংবাদটা এইভাবে শেষে বলতে চাই এইজন্য যে আমরা দেশটাকে যদি সামনের দিকে নিয়ে যেতে চাই, রাজনৈতিক নেতৃবৃন্দরা ভালো কর্মসূচি দিক। তারা তাদের ইশতেহারের মাধ্যমে বাংলাদেশটাকে সুন্দর একটা বাংলাদেশে পরিণত করুক। তো এই বলে আজকে শেষ করতে চাই। কি বলতে চান আনিস শেষে? আপনাকে শেষ করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ। সমাজে যত দিন যাবে তত সৃজনশীলতা বাড়বে, তত মানুষের ক্রিয়েটিভিটি বাড়বে। আমরাও চাই সমাজে যারা পরিচালনা করে তাদের সৃজনশীলতা বাড়ুক, তাদের ক্রিয়েটিভিটি আরো দেখাক, আমরা আরো উপকৃত হই। এই তো, এই ছাড়া আর কিছুই চাওয়া নেই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আজকে এখানেই শেষ করছি। এই ছিল আজকের আমাদের ঢাকা জার্নাল আজকের সংবাদ শিরোনাম। তো আমরা আগামীকাল সকাল ৭ টায় আবারও দেখা হবে। আনিস, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। হয়তো আগামীকাল আবার দেখা। আল্লাহ হাফেজ।